দেখ, আজকে আমরা সি প্লাস প্লাসের নেক্সট ক্লাসে যাচ্ছি। আজকে আমরা একটা বেসিক প্রোগ্রাম দেখব। দেখ কীভাবে শুরু হচ্ছে প্রোগ্রামটা। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। আগের দিন আমরা বলছিলাম যে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে কী করি, বেশ কিছু লাইব্রেরিকে ইনক্লুড করি। এই লাইব্রেরিগুলোর মধ্যে কি থাকে, আইও স্ট্রিম বলতে ইনপুট আউটপুটের রিলেটেড যতগুলো আমার দরকার জিনিসপত্র, বা ধর ইনপুট আউটপুট রিলেটেড আমার যে কিওয়ার্ডসগুলো দরকার, আমার যে জিনিসগুলো দরকার আর কি প্রোগ্রামটা রান করার জন্য, সেই জিনিসগুলো আমরা এই লাইব্রেরি থেকে আমরা ইনক্লুড করতে পারি। আর তারপরে কি করছি, ইউজিং নেম স্পেস এসটিডি আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাকেও আমরা এর মধ্যে ইনক্লুড করি। যে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমার সব ডেফিনেশনসগুলো থাকে, যে আমি ইন্ট ইউজ করছি সেটার মানে কি, মেন ইউজ করছি সেটার মানে কি, ফ্লোটের মানে কি, এই জিনিসগুলো বেসিক যে কাজগুলো, বেসিক যে কী বলবো কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করছি, সেই কিওয়ার্ডসগুলোর মানে কি, সেইগুলো কি মিন করছে, বা সেগুলো দিয়ে তুই কি বোঝাতে পারছিস, সেই ব্যাপারগুলোকে এখানে আমি এসটিডির মধ্যে পেয়ে যাই, স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা আমার। দেখ কীভাবে শুরু করছি, এন্ড মেন লিখেছি, তাহলে আমার অবশ্যই ইন্টিজার কিছু রিটার্ন করছে, তাই জন্য এন্ড রিটার্ন টাইপ দিয়ে মেন লিখেছি। ভিতরে দিয়েছি দেখ কী কী, ফ্লোট, নাম্বার 1, নাম্বার 2, সাম, অ্যাভারেজ। 4টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা নাম্বার 1, একটা নাম্বার 2, একটা সাম, একটা অ্যাভারেজ, তাই তো? আচ্ছা, আমি সাথে সাথে বানিয়েও দিই এখানে কি কি করেছি। নাম্বার 1 একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, নাম্বার 2 একটা ডিক্লেয়ার করেছি, আরেকটা করেছি সাম, আরেকটা করেছি কি অ্যাভারেজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখ সি আউটে লিখেছি এন্টার 2 নাম্বারস। তাহলে সি আউট দিয়ে আমি কি বলছি, এন্টার 2 নাম্বারস। তাহলে সি আউট দিয়ে কী করি, প্রিন্ট করছি, প্রিন্ট হচ্ছে এন্টার 2 নাম্বারস। এবার সি ইন দিয়েছি, সি ইন দিয়ে আমরা কী করি, রান টাইমে ইনপুট নিই। তাহলে সি ইন দিয়ে নাম্বার 1 লিখলাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিই সবসময়, নাম্বার 1 মানে নাম্বার 1-এর মধ্যে একটা নাম্বার গেল, আর সি ইন নাম্বার 2 মানে সেকেন্ড আমার যে ভ্যারিয়েবলটা তার মধ্যে একটা নাম্বার গেল, তাই না? সেটা করলাম। তাহলে আমি যেই এটা করলাম, তাহলে আমার যেই আমি সি আউট দিলাম, সাথে সাথে আমার প্রিন্ট হলো কি এন্টার 2 নাম্বারস, তাই তো? এবার যেই সি ইন দিলাম, আমার দুটো নাম্বার, নাম্বার 1-এর মধ্যে আর নাম্বার 2 মধ্যে ঢুকে যাবে। ধর রান টাইম ইনপুটে কাস্টমার 6.5 দিয়েছে আর 7.5 দিয়েছে, ঠিক আছে, এইটুকু দিয়েছি ইউজার। এবার কি করছি, এবার দেখ সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে সামের মধ্যে আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2কে অ্যাড করে কার মধ্যে রাখছি, সামের মধ্যে রাখছি। তাহলে 6.5 আর 7.5 অ্যাড করলে হয়ে যাচ্ছে 14কে কার মধ্যে রাখলাম, সামের মধ্যে। নেক্সট কি, অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই 2। তাহলে 14/2 মানে 7 কার মধ্যে গেল, অ্যাভারেজের মধ্যে, তাহলে অ্যাভারেজের মধ্যে 7 লেখ। এবার সি আউটে প্রিন্ট করছিস সাম ইকুয়াল টু সাম। দেখ এই সামটা হচ্ছে তুই যেটা লিখছিস প্রিন্ট করছিস সেটা কোলনের ইনভার্টেডের মধ্যে, এটা তোর প্রিন্ট হচ্ছে। তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমি আমার ভ্যারিয়েবল নেম লিখছি, সাম। এই যে সামটা, তার মানে সামের ভিতর যে ভ্যারিয়েবলটা সেটা প্রিন্ট হয়ে ইকুয়াল টুর পাশে বসবে আর কি। নিউ লাইনে যাচ্ছি, আবার সি আউটে প্রিন্ট করছি অ্যাভারেজ ইকুয়াল টু, তারপরে আমার যে অ্যাভারেজ ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে, নিউ লাইন দিয়ে বেরিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার একটা বেসিক একটা প্রোগ্রামের এক্সাম্পল। দেখ এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আগেরটায় তো ক্লাস ছিল না, শুধু মেইন ফাংশনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখেছিলাম, তাই না? এবার আমরা উইথ ক্লাস দেখব, যে ক্লাস নিয়ে কীভাবে সি প্লাস প্লাসে প্রোগ্রাম লেখা হয়। দেখ
দেখ এখানে আমি এটা হ্যাশ ইনক্লুড লিখেছি, ইউজিং নেমস্পেস লিখেছি, এগুলো সব কিছুতেই সেম থাকবে, যে কোনো প্রোগ্রাম লিখবি এই দুটো তোকে ইনক্লুড করতেই হবে। তো দেখ এখানে আমি ক্লাসের নেম দিয়েছি কি পার্সন। পার্সন হচ্ছে একটা ক্লাস নেম। এবার ক্লাস যখন লিখবো আমরা, ক্লাসের মধ্যে আমরা কী কী লিখি, ক্লাসের মধ্যে আমরা আমাদের ভ্যারিয়েবলসগুলো লিখি, আর লিখি আমাদের যে ধর মেথডসগুলো আমরা লিখবো সেই মেথডসগুলোকে ডিক্লেয়ার করি। মেথডের বডিটা আমরা বাইরে লিখি, মেথডের ডিক্লারেশনটা আমরা ক্লাসের মধ্যে করি। যেমন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ক্লাসের মধ্যে, তেমনি মেথডও ডিক্লেয়ার করি ক্লাসের মধ্যে, কিন্তু মেথডের বডিটা আমরা ক্লাসের বাইরে লিখি। দেখবো আমরা কীভাবে লিখছি। তো দেখ পার্সন বলে একটা ক্লাস নিয়েছি, তার মধ্যে ক্যারেক্টার নেম নিয়েছি, নেমের সাইজ কত দিয়েছি 30, তখন একটা অ্যারে নিয়েছি নেমের। ইন্ট এজ নিয়েছি, একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়েছি যেটা হচ্ছে এজ। এবার দেখ এখানে আমি পাবলিক লিখেছি। পাবলিক কেন লিখেছি, আমার এখানে C++-এ যে স্পেসিফায়ার্সগুলো পাওয়া যায় সেই স্পেসিফায়ার্সগুলো হচ্ছে বা পাবলিক অবশ্যই, প্রাইভেটও, এগুলো আমরা আগে থেকে জানি, প্রাইভেট পাবলিক। এখানে নতুন জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে প্রোটেক্টেড, সেগুলো আমরা পরে শিখবো। অ্যাক্সেস স্পেসিফায়ার এগুলোকে বলে, তাই না, যে তুই মানে তাকেই মানে কে অ্যাক্সেস করতে পারবে সেটা তুই বলে দিচ্ছিস পাবলিক দিয়ে বা প্রাইভেট দিয়ে। তো এখানে C++ ক্ষেত্রে যখন তুই কোনো ক্লাস লিখবি, ক্লাসের ভিতর যখন তুই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবি বা মেথড ডিক্লেয়ার করবি, বাই ডিফল্ট কিন্তু সেটা প্রাইভেট নিয়ে নেয়। বাই ডিফল্ট কী হচ্ছে, তাহলে সেই যে তুই যেটা ডিক্লেয়ার করলি, তুই যেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার কর কি একটা মেথড ডিক্লেয়ার কর, সেই মেথডটা কিন্তু বাই ডিফল্ট তোকে প্রাইভেট নিয়ে নিচ্ছে বা প্রাইভেট অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো প্রাইভেট মানে অবশ্যই তোর ক্লাসের বাইরে অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো তাই জন্য যে অ্যাক্সেস করানোর জন্য আমি কি করছি, দেখ এখানে পাবলিক লিখলাম, পাবলিক লিখে কোলন দিলাম। এবার পাবলিকের আন্ডারে আমি দেখ ভয়েড গেট ডেটা ভয়েড আর ভয়েড ডিসপ্লে ভয়েড, মানে দুটো ফাংশন ডিক্লেয়ার করলাম পাবলিকের মধ্যে করেছি, মানে এই ফাংশন দুটো বা এই পাবলিকের আন্ডার এবার আমি যা যা লিখবো সবই সেটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে চলে আসবে। তার মানে ক্লাসের বাইরেও যে কেউ সেই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে থেকে আমি ভয়েড গেট ডেটা ভয়েড লিখেছি কেন, কারণ আমার ফাংশন নেম হচ্ছে গেট ডেটা, রিটার্ন টাইপও ভয়েড, আর কোনো আর্গুমেন্ট নেই তাই আর্গুমেন্টও ভয়েড। এবার যেহেতু এখানে ওর বডি লিখবো না আমি, জাস্ট ডিক্লারেশন হচ্ছে, তাই জন্য সেমিকলন দিয়ে দিয়েছি ফাংশনটা ডিক্লেয়ারের পরে। আবার ডিসপ্লে বলে একটা ফাংশন লিখেছি, ডিসপ্লে ফাংশনও কোনো রিটার্ন টাইপ নেই তাই জন্য ভয়েড, আর আর্গুমেন্টও কিছু নিচ্ছে না তাই জন্য আর্গুমেন্টও ভয়েড। আর এখানেও দেখ আমি কি করেছি, যেহেতু এটার শুধু ডিক্লারেশন, বডি এখানে নেই, তাই জন্য এখানেও আমি দিয়েছি কি বল সেমিকলন। এবার দেখ এবার আমি ক্লাসটা শেষ করে দিয়েছি, এবার ক্লাসটা কার্লি ব্র্যাকেট ক্লোজ করে তোকে একটা সেমিকলন দিতে হবে। C++-এ ক্লাসের ডিক্লারেশন এইভাবেই করতে হয়। তাহলে এটা হলো কি আমার ক্লাসটা, ঠিক আছে। আর কি লিখেছি, এবার দেখ আমার যে ফাংশনটা তুই লিখেছিস সেই ফাংশনের বডি লিখতে হবে। এবার ফাংশনের ডিক্লারেশন তো কমপ্লিট, বডিটা কীভাবে লিখবো, দেখ সবসময় ফাংশনের বডি যখন লিখবো তখন আমাকে একটা রিটার্ন টাইপ দিতে হবে যে ফাংশনটা কিছু রিটার্ন করছে কিনা। তো আমার ফাংশন কিছু রিটার্ন করছে না তাই ভয়েড দিলাম। পার্সন হচ্ছে আমার ক্লাস নেম, সবসময় আমাকে এই জিনিসটা ফলো করতে হবে, রিটার্ন টাইপ ক্লাস নেম, এই দুটো কোলন দেওয়াটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। দুটো কোলন দিচ্ছি মানে স্কোপ রেজলিউশন অপারেটর দিচ্ছি। তাহলে কী কী দিচ্ছি, রিটার্ন টাইপ ক্লাস নেম স্কোপ রেজলিউশন অপারেটর ফাংশন নেম আর আর্গুমেন্ট। তাহলে এই সিগনেচারটা কিন্তু অলওয়েজ সেম থাকবে, যে অত মেথডই তুই ডিক্লারেশন তো হয়ে গেছে, এটা হচ্ছে ওর বডি লিখছিস। তো যখনই তুই মেথডের বডিটা লিখবি তখন কিন্তু আমাকে এইটা ফলো করে লিখতে হবে। তাহলে আমার গেট ডেটা ফাংশনের ক্ষেত্রে রিটার্ন টাইপ কিছু নেই তাই ভয়েড, ক্লাস নেম হচ্ছে পার্সন, তারপর স্কোপ রেজলিউশন অপারেটর, ফাংশন নেম গেট ডেটা, আর্গুমেন্টও নেই তাই ভয়েড। এবার ভিতরে গেলাম, বডিতে কি লিখেছি, সি আউট প্রিন্ট করাচ্ছি এন্টার নেম, সি ইন দিয়ে নেমটাকে নিচ্ছি, নেম ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি ভ্যালুটাকে, আবার সি আউট লিখছি এন্টার এজ, আর সি ইন এজ, তার মানে এজ ভ্যারিয়েবলের মধ্যে যে এজটা এন্টার করছে সেটাকে আমি ফোল্ড করাচ্ছি, তাই তো স্টোর করালাম।
এবার নেক্সট আমার আরেকটা ফাংশন আছে ডিসপ্লে বলে, সেটাকেও আমার সেটারও বডি লিখতে হবে। তো ভয়েড পার্সন, কেন রিটার্ন টাইপ নেই তাই ভয়েড, ক্লাস নেম পার্সন, স্কোপ রেজলিউশন অপারেটর, মেথড নেম ডিসপ্লে, আর্গুমেন্ট কিছু নেই তাই ভয়েড। এবার বডিতে চলে আয়, কী করাচ্ছি, সি আউট প্রিন্ট করাচ্ছি নেম। আচ্ছা নেম প্রিন্ট করাচ্ছি, তারপর দেখ নেম ভ্যারিয়েবল লিখে তোমার ভ্যারিয়েবল নেমের মধ্যে যেটা ভ্যালু আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। সি আউট এজ ইকুয়াল টু এজ, ভ্যারিয়েবলটা দিয়েছি, এজের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা প্রিন্ট হয়ে যাবে। এবার এরপরে আমি লিখছি আমার মেইন ক্লাস। এবার মেইন ক্লাস, এবার দেখ আমার কিন্তু কাজ সবসময় মেইন ক্লাস থেকে শুরু হয়। মেইন ক্লাস থেকে একটা করে লাইন রিড করি, সেই অনুযায়ী আমরা যাই উপরে, মানে সেই অনুযায়ী ক্লাসে ঢুকি, সেই অনুযায়ী ফাংশনে ঢুকি, সেই অনুযায়ী আমরা পুরো জায়গাটায় ঘুরি। কিন্তু কাজ শুরু হয় কিন্তু মেইন ক্লাস থেকে, সরি মেইন ফাংশন থেকে। এবার দেখ মেইনের মধ্যে আছি আমরা, পার্সন দিয়েছি, পাশে পি দিয়েছি। পার্সন কি আমার ক্লাস নেম। এবার এই ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টটা হচ্ছে পি। পার্সন ক্লাসের অবজেক্ট বানিয়েছি পি, ঠিক আছে। তাহলে পার্সন ক্লাসটা আমার যে ক্লাস, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টটা ধর এই হচ্ছে আমার অবজেক্ট পি। এবার পি এর মধ্যে কি থাকবে, পি এর মধ্যে জায়গা থাকবে তোর ভ্যারিয়েবলসগুলোর, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এজ। দেখ ক্লাসের মধ্যে আমি কি কি ভ্যারিয়েবল নিয়েছিলাম, একটা নেম একটা এজ। তো এই নেম আর এজ, এই যতগুলো ভ্যারিয়েবল আমার, সবগুলো ভ্যারিয়েবলগুলো আমার কিন্তু অবজেক্টের মধ্যে থাকে। এবার এই অবজেক্টের মধ্যে এটা হচ্ছে আমার ক্লাসের অবজেক্ট, আর অবজেক্টের ভিতরটা দেখতে এরকম, একটা নেম ভ্যারিয়েবল আছে, একটা এজ ভ্যারিয়েবল আছে। আচ্ছা এবার দেখ আমি যখন ফাংশনকে কল করব, আমি ফাংশনকে কীভাবে কল করব, অবজেক্ট দিয়ে, অবজেক্ট তারপরে ডট অপারেটর তারপরে ফাংশন নেম। অবজেক্ট এখানে কি, অবজেক্টটা হচ্ছে আমার এখানে পি, তারপরে দিয়েছি ডট, তারপরে ফাংশন নেম হচ্ছে গেট ডেটা। তাহলে আমি যখনই আমার কোনো ফাংশনকে কল করতে হবে, আমি প্রোগ্রামের মধ্যে বা মেইনের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্ট দিয়ে ডট অপারেটর দিয়ে ফাংশনটাকে কল করব। তাহলে আমার পি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট দিয়ে সবসময় কল করি আমি আমার ফাংশনসগুলোকে। তাহলে পি দিয়ে কল করব এখানে পি ডট গেট ডেটা। যেই আমি এই স্টেটমেন্টটা পেলাম পি ডট গেট ডেটা, তখন আমাকে নিয়ে চলে যাবে কোথায়, সোজা গেট ডেটার বডিতে। গেট ডেটার বডি কোথায়, গেট ডেটার বডি হচ্ছে এখানে। তাহলে আমি ফাংশনটা কল হলো, ফাংশন কল হলে আমি সোজা ফাংশনের বডিতে চলে গেলাম। প্রিন্ট কি হলো, সি আউট এন্টার নেম, এন্টার নেম প্রিন্ট হলো, সিন দিয়ে নেমের মধ্যে, নেম ভ্যারিয়েবলের মধ্যে নেমটা চলে গেল। ধর আমি ইউজার যে নেমটা দিই সেটাকে আমি রাখবো কোথায়, নেমের মধ্যে। ধর আমি রাজ নেমটা দিয়েছি। তো এই যে নেমে যে সিন করলাম রান টাইম ইনপুটে, নেমের মধ্যে যে নেমটা ইউজার দিল, সেই ইউজারের নেমটা আমি রাখলাম কোথায়, নেম ভ্যারিয়েবলটার মধ্যে। এবার আবার প্রিন্ট হচ্ছে সি আউট এন্টার এজ। তো এজ ভ্যারিয়েবলটার মধ্যে এবার আমি এজটাকে রাখবো। তো ধর এজ হচ্ছে 21, তো এজটাকে রাখলাম আমি এজ ভ্যারিয়েবলের মধ্যে। আমার গেট ডেটার বডি শেষ, চলে আসবো কোথায়, যেখান থেকে কল হয়েছিলাম। এইটা কলিংটা হয়ে গেছে। দেখ পরের স্টেটমেন্ট কি, পি ডট ডিসপ্লে, তার মানে পি দিয়ে ডট দিয়ে ডিসপ্লে ফাংশনটাকে কল করছি, ডিসপ্লে ফাংশন কল করছি। ডিসপ্লে ফাংশন কোথায়, ডিসপ্লে ফাংশন হচ্ছে এই যে ডিসপ্লে ফাংশনের বডি। ডিসপ্লে ফাংশনের ভিতরে যা কি করছি, সি আউট নেম, নেম প্রিন্ট করলাম, নেমের ইকুয়াল টু দিয়ে আমি ভ্যারিয়েবল দিলাম নেম। তাহলে ভ্যারিয়েবল নেমের মধ্যে যেটা ভ্যালু, সেই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে নেমের মধ্যে ভ্যালু কি, রাজ। তাহলে আউটপুট কি আসবে, আউটপুট কি আসবে, নেম রাজ। এবার নেক্সট সি আউট প্রিন্ট এজ, এজ তাই তো, এজ ইকুয়াল টু এজ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি। তার মানে এজ, আর এজ ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু কত আছে আমার 21, সেটা প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হলো কত, 21। ডিসপ্লের কাজ শেষ। আবার চলে এখানে মেনের মধ্যে চলে আসলাম। এবার মেনের মধ্যে এসে আমার এবার পাচ্ছে রিটার্ন 0, তার মানে কিছু রিটার্ন হচ্ছে না, রিটার্ন 0 করলাম, বেরিয়ে এলাম। তাহলে এইভাবে আমি একটা
ক্লাসের এক্সাম্পল দিলাম যে কীভাবে একটা ক্লাসের মধ্যে দিয়ে তুই ভ্যারিয়েবল লিখিস বা ফাংশনস লিখিস, আর সেই ক্লাসের জন্য আমি অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্ট দিয়ে আমি কীভাবে মেথডগুলোকে কল করি, পুরো একটা বেসিক এক্সাম্পল এখানে আমরা দেখলাম। দেখ, একটা বেসিক ডেটা টাইপ আছে, মানে সি প্লাস প্লাসের ক্ষেত্রে কী কী ডেটা টাইপ ইউজ করা হয়, 3 রকমের ডেটা টাইপ আছে। একটা বলা হয় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, একটাকে বলা হয় বিল্ট ইন টাইপ, একটাকে বলা হয় ডেরাইভড টাইপ। এবার ইউজার ডিফাইন্ড বলতে আমরা যেমন সিতে পড়েছিলাম, স্ট্রাকচার বল, ইউনিয়ন বল, ক্লাস বল, ইনিউমারেশন বল, এগুলো হচ্ছে আমার সবই ইউজার ডিফাইন্ডে আসে। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস এগুলোতে এইগুলো আসে। এরপরে থাকছে ধর আমার ডেরাইভডের মধ্যে কি, যেগুলোকে আমরা ডেরাইভ করতে পারি। ডেরাইভের মধ্যে আমার কি কি আসে, ধর আমার আসছে ধর অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, এটা ডান থেকে রেফারেন্সের উপর দিয়ে চলে এসছে। তো এখানে ধর আমার অ্যারে আছে, যেগুলোকে আমি ডেরাইভড টাইপ বলি। অ্যারে আমরা ইউজ করি ফাংশনের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে, ভ্যারিয়েবলকে আমরা অ্যাজ এ অ্যারে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তারপরে ফাংশন আমরা ইউজ করি, ফাংশন বিভিন্ন রকম, যেগুলো ফাংশনসগুলোকে দিয়ে আমরা বিভিন্ন রকম অপারেশনস করাই, সেই ফাংশনসগুলো ইউজ করি। পয়েন্টার ইউজ করি, পয়েন্টার দিয়ে আমরা অন্য কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারি। রেফারেন্স ইউজ করি আমরা, যে রেফারেন্স কোনো একটা অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া অ্যাজ আ রেফারেন্স। এই যেগুলো তাহলে আমার ডেরাইভ টাইপের মধ্যে থাকছে। বিল্ট ইন টাইপ থাকছে। বিল্ট ইন টাইপগুলো কী কী? বিল্ট ইন টাইপ হচ্ছে ধর একটা ইন্টিগ্রাল টাইপ হতে পারে, ভয়েড হতে পারে, আর যেটা বলা হয় ফ্লোটিং টাইপ। এবার ইন্টিগ্রাল টাইপ বলতে সেই বেসিক ডেটা টাইপসগুলো যেগুলো আমরা ইউজ করি, ধর ইন্টিজার, ক্যারেক্টার, যেগুলো আমাদের সবসময় যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে দরকার পড়ছে, যে ইন্টিজার, ক্যারেক্টার, সেই জিনিসগুলো। তারপরে ধর আমাদের ক্যারেক্টার, এই দুটো হচ্ছে ধর ইন্টিগ্রাল টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। ভয়েড তো আমাদের যে কোনো ধর কোনো ফাংশনের ক্ষেত্রে বল বা কোনো নর্মালি ফাংশনের ক্ষেত্রে ইউজ হয়। ভ্যারিয়েবল তো ভয়েড হতে পারে না, কারণ তার একটা ডেটা টাইপ থাকবেই। তো বিভিন্ন ফাংশানে যেখানে আমরা দেখি যে কোনো রিটার্ন কিছু করছে না বা কোনো আউটকাম নেই, সেখানে আমরা সেটাকে ভয়েড বলে থাকি, তাই না? তো ফ্লোটিং টাইপ বলতে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে ফ্লোট ভ্যালু বা ডাবল যে ভ্যালুসগুলো, সেইগুলোকে আমরা ফ্লোট ডেটা টাইপের মধ্যে রাখতে পারি বা ডাবল ডেটা টাইপের মধ্যে রাখতে পারি, সেগুলো করতে পারি আমরা। দেখ, এখানে যে ইনিউমারেশন আছে না, এটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটাকে আমরা বলি ইনিউমারেটেড ডেটা টাইপ। এখানে অ্যাকচুয়ালি কী হয়, এই ডেটা টাইপটা অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা আমাদের অ্যাকচুয়ালি কী করে, অ্যাটাচ করতে সাহায্য করে নেমসকে নাম্বারসে। মানে ধর আমি যদি এটা লিখি, ধর ইনিউম, এই কিওয়ার্ডটা ইউজ করে আমি শেপ লিখলাম, ইনিউম শেপ, তার মধ্যে লিখলাম ধর সার্কেল, স্কোয়ার, ট্রাইঅ্যাঙ্গেল, এইগুলো লিখলাম। তাহলে বেসিক্যালি আমি কী করলাম, এই শেপটাকে একটা ডেটা টাইপ হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। এই যে শেপ কিওয়ার্ডটা আমি কী করছি, একটা ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। মানে এরপরে আমি শেপটাকে অ্যাজ আ ডেটা টাইপ হিসেবে, মানে শেপ বলতে আমি কি কোনো সার্কেল বা স্কোয়ার বা ট্রায়াঙ্গেল, সেগুলোকে আমি ইউজ করতে পারছি। তো শেপটা অ্যাজ আ ডেটা টাইপ হিসেবে আমি ইউজ করছি। ডেটা টাইপ বেসিক্যালি ডেটা টাইপ নেমস হয়ে গেল এগুলো এখন এক একটা করে নতুন ডেটা টাইপ নেম। মানে ধর তুই কি লিখতে পারিস, ধর আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তখন আমি লিখলাম শেপ এলিপস, ধর এটা লিখলাম। এখানে দেখ আমি কিন্তু কোনো ডেটা টাইপ দিইনি যে এই এলিপসটা কী ডেটা টাইপের। এলিপসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শেপ, একটা শেপ ডেটা টাইপ, না ইন্টিজার, না ফ্লোট, না ক্যারেক্টার, না কিছু। এটা হচ্ছে আমার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা হচ্ছে আমার শেপকে আমি বললাম যে শেপ হচ্ছে আমার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে পড়ছে। তাহলে এই শেপকে আমি একটা ডেটা টাইপ হিসেবে করে ফেললাম, একটা ডেটা টাইপে চেঞ্জ করে ফেললাম। এর জাস্ট একটা ইনিউম
এই কিওয়ার্ডটাকে ইউজ করে, ইনিউম কিওয়ার্ডটাকে ইউজ করে আমি কী করলাম, এটাকে ডেটা টাইপ বানিয়ে ফেললাম। যেমন দেখ, ধর আমি এইটা লিখলাম ইনিউম কালার red, blue equal to 4, green equal to 8। আবার লিখলাম ইনিউম কালার red equal to 5, blue, green। তাহলে এই ডেফিনেশনসগুলো থেকে আমি বুঝতে পারছি যে দেখ, রেডকে কোনো নাম্বার করা হয়নি, ব্লু হচ্ছে 4, গ্রিন হচ্ছে 8, তার মানে রেড হচ্ছে বাই ডিফল্ট রেডকে 0 বলা হচ্ছে, বাই ডিফল্ট রেড হচ্ছে 0। আবার পরের কেসটায় দেখ, রেডকে বলা হচ্ছে 5, তাহলে যদি বলা হয় ব্লু কত, তাহলে আমি আরামসে বলবো, এটা যেহেতু ইনক্রিমেন্ট হতে থাকে, মানে এখানে যখন ইনিয়ম দিচ্ছিস তখন তুই কোনো একটা নেমকে তুই একটা ইনক্রিমেন্টালি তুই পজিশন করতে পারিস। তাহলে যদি রেড 5 হয় তাহলে ব্লু অবভিয়াসলি 6, গ্রিন যদি বলিস গ্রিন কত, গ্রিন হচ্ছে 7। তাহলে এইভাবে একটা ডেটা টাইপ হিসেবে ইনিয়মটাকে আমরা ইউজ করতে পারি।